আম্মু, এখানে আতিয়ার বিয়ের কথা বলছে, এখানে আমার বিয়ের কথা কেন উঠছে? দেখ, ওনারা তোর ব্যবহার দেখে অনেক পছন্দ করেছে। তোর কথা বলা, তোর ব্যবহার, সব দিক ওনাদের অনেক ভালো লেগেছে। তাই ওনারা চাচ্ছে রাজুর বড় বোন নদীকে তুই বিয়ে কর। মেয়েটা অনেক ভালো, নম্র, ভদ্র। তাতে আমার কি আম্মু? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কখনোই বিয়ে করতে পারবো না। আর রাজু ভাইয়ের বড় বোন হইলে উনি তো আমারও বড় আপু হবে। চুপ কর। সুন্দর একটা লাইফ পেতে হলে সিনিয়র মেয়ে বিয়ে করলে কি সমস্যা? দেখ, এত বড়লোক ফ্যামিলি থেকে বিয়ে সম্বন্ধ এসেছে। আমি কিছুতেই বিয়েটা ভাঙতে দিব না। তুই নিজের বোনের দিকে তাকিয়ে অন্তত বিয়েটা করতে রাজি হ। তুই কি চাস না তোর বোনটা ভালো থাক? আরে আজব! আম্মু, বুঝতে কেন পারছো না? আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। প্লিজ আম্মু, আমার উপরে জোর করে চাপিয়ে দিও না। ব্যাস, অনেক হয়েছে। আমি যা বলেছি তুই তাই করবি। যদি না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি মরলেই বাকি। আমি তো তোর আর নিজের আম্মু না। ওকে, করিস না বিয়ে। আয়ানের আম্মু ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। আয়ান কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল। রেগে বিছানার চাদর টেনে ফেলে দিল খাটের উপর। বলল, কিভাবে বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি? আমি তার জায়গা দিতে পারবো না। না। কথাগুলো বলেই রাগে দুঃখে দেয়ালে একটা ঘুষি মারল। হঠাৎ করে আয়নের বোন আতিয়া রুমে আসলো। হাসি মুখে আয়নের পাশে বসে আয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি নিশ্চয়ই আমার সুখের জন্য বিয়ে করতে চাচ্ছ, তাই না? ভাইয়া, আমার কথা ভেবো না। আম্মুর কথায় রাজি হওয়ার দরকার নেই। তো কি রাজু ভাইয়ের পছন্দ হয়েছে? আতিয়ার মুখে লজ্জা ভাব দেখে আয়ানের বুঝতে বাকি রইল না। আতিয়া আয়ানের দিকে তাকিয়ে বলে, ওইসব বাদ দাও, বিয়েটা ভেঙে যাক। তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করো না। তুই যা। আয়ানের কথা শুনে আতিয়া চলে গেল। আয়ান ভাবতে লাগলো, ছি, নিজের কথা ভেবে বোনের মুখে হাসি কেড়ে নিবি না আয়ান। এমন করা ঠিক হবে না। যারা তোকে এত আদর যত্ন করে বড় করলো, তাদের মুখের হাসি কেড়ে নেওয়া একদম ঠিক হবে না। আয়ান বেশ কিছুক্ষণ ভেবে ওঠে। ওর আম্মুর রুমে গিয়ে বলল, আম্মু, আমি দেখতে যাব ওনাকে। আমার শোন না ছেলে, আমি জানতাম আমার ছেলে রাজি হবে। আচ্ছা শোন, আজকে বিয়েটা দিয়ে দিব, ওনাদের সাথে কথা বলেই নি। আয়ান কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল। রুমে বসে ফোনে ছবি দেখতে লাগলো। এক এক করে সব ছবি ডিলিট করতে লাগলো। চোখের কোণায় পানি জমে যেতে লাগলো। নিজের চোখের পানি মুছে হেসে বলল, কার জন্য কান্না করিস? একদম কান্না করবি না। সে তোকে কখনোই ভালোবাসে নাই। ভালোবাসলে সে তোকে ছেড়ে অন্য কারো বউ হতে পারতো না। আয়ান কথাগুলো বলেই নীরবে চোখের পানি ফেলতে লাগলো। কারোর পায়ের শব্দ পেয়ে আয়ান তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। আয়ানের আম্মু কাছে এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, আয়ন, এটা পরে নে, আতিয়াকে ওখানেই সাজানো হবে। আয়ান কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পাজামা পরে বের হলো। আতিয়া আয়নের আম্মু আব্বু সিএনজি উঠে পড়ল। আয়ন ফোনের দিকে তাকিয়ে আছে। 40 মিনিট জার্নি করে একটা বাসের সামনে গাড়ি থামলো। আয়নের আম্মু নামতে বললে আয়ন নেমে পড়ল। সবার সাথে গেট দিয়ে ভিতরে ঢুকতেই আয়ান সামনের দিকে তাকাতেই দেখে বিশাল বড় বাড়ি। 4 জন দরজায় গিয়ে নক করতেই সাথে সাথে দরজা খুলে গেল। আয়ানের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করলো। আয়ান আতিয়া সালাম দিল। ভিতরে ঢুকতেই সবার সাথে কুশল বিনিময় করলো। কিছু মেয়ে এসে আতিয়াকে নিয়ে গেল। আয়ানের আব্বু আম্মুকে বসতে বলে 3 জন বসে পড়ল। নিচের দিকে তাকিয়ে আছে রাজু এসে বলল, আয়ান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। রাজু আয়ানের পাশে বসে কথা বলতে লাগলো। অনেকক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। 10 মিনিট পর আয়ান সিঁড়ির দিকে তাকাতেই দেখে 2টা বউ ঘোমটা দিয়ে আসছে। কয়েকজন ছেলে মেয়ে হাসাহাসি করে নিচে নিয়ে আসছে। একজনকে রাজুর পাশে, আরেকজনকে আয়ানের পাশে বসিয়ে দিল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। রাজু আতিয়ার বিয়ে হয়ে গেল। আয়ান নদীর বিয়ে পড়ানো শুরু করলো। আয়নের বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়নকে কবুল বলতে বললে বলতে পারছে না। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, কি ব্যাপার দুলা ভাই, এত লজ্জা পায় কেন কবুল বলতে? কথা বলা ব্যক্তির সামনে আসলেই আয়ান দাঁড়িয়ে গেল। রাইমা আয়নকে দেখে থমকে গেল। রাইমাকে দেখে রাজু বলে ওঠে, ভাবি ভাইয়া কই? আপনাদের কখন থেকে SMS দিচ্ছি, কোনো সাড়া নেই। আব্বু তো অনেকবার কল দিয়েছে।
আর বলবে না, গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ঠিক করতে দিয়ে আসলাম। কি ব্যাপার, কবুল বলা বাদ দিয়ে দাঁড়িয়ে গেলি কেন? রাইমার স্বামীকে দেখে আয়নের রাগে শরীর জ্বলতে লাগলো। রাগে একসাথে 3 কবুল বলে দিল। রাইমা আয়নের প্রতিটা কবুল বুকে গেঁথে গেল। যেন আয়ন নদীর বিয়ে পড়ানো শেষ হলেই আয়ন নিচের দিকে তাকিয়ে আছে। রাইমার 1 মিনিটও ওখানে দাঁড়িয়ে না থেকে কাজ করতে শুরু করলো। আয়নের চোখের কোণায় পানি জমা হতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন ফোনটা বের করে দেখে রাকিব কল দিয়েছে। আয়ান, তুই কোথায় রে? আমি একটু দূরে আছি। কি হয়েছে রনি? ওরা ঝামেলা করছে, মার খেয়ে বসে আছিস কেন? রনির পেছনে তোর আম্মুর হাত আছে, তোকে নিয়ে যাওয়ার জন্য এমন কাজ শুরু করেছে। আচ্ছা, পরে কথা বলছি। কল কেটে দিল। আয়নকে নদীর কাজে নিয়ে যেতে লাগলো, ওদের সাথে যেতে লাগলো। আবারও কল আসলে আয়ন বলল, আপনারা যান, আমি আসছি। কল রিসিভ করতে যে পিছনে ঘুরতেই দেখে আয়নের সৎ বাবা সবার সাথে কুশল বিনিময় করছে। ওর আব্বুর দিকে তাকিয়ে থাকলেই ওর আব্বু আয়নের সৎ বাবার সাথে কুশল বিনিময় করলো। আয়নকে ডাক দিল। আয়ন এদিকে এগিয়ে গেল। নদীর আব্বু বলে ওঠে, ভাইয়া, এটা নদীর হাজবেন্ড। আয়নের দিকে তাকিয়ে লোকটা দাঁড়িয়ে গেল, দেখে বলল, আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। আমি মনে করছি আপনি এখন কিছু জিজ্ঞেস করবেন না, জাস্ট এইটাই শুনে রাখুন। আমি বিয়ে করছি আমার বাবা মায়ের পছন্দ, মানে আমার পছন্দ। আর ওনাকে এইসব ঝামেলা করতে না করেন। আমি যদি ওনার বিরুদ্ধে যাই তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আয়নের সৎ বাবা কিছু বলতে যাবে, সাথে সাথেই আয়নের আব্বু রেগে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, ওনার সাথে এইভাবে কথা বলার অধিকার কে দিয়েছে? ভদ্রভাবে কথা বলতে পারো না নাকি? উনি তোমার বড় চাচ্চুর শ্বশুর, আর তুমি তার সঙ্গে তেজ নিয়ে কথা বলো? আয়ন ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। আয়নকে আর কিছু বলবে আয়নের সৎ বাবা বলল, ভাইজান, ওকে বকা দিয়েন না। আমি ওকে আগেই অধিকার দিয়েছি। আমার উপরে রাগ অভিমান যা ইচ্ছা দেখাতে পারে, এতে যদি ওর মন ভালো হয় এতেই আমার আনন্দ। সৎ বাবার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদীর আব্বু বলে, ভাইয়া, ওনাকে কিভাবে তুমি চেনো আর এইসব কি বলছো? সে অনেক কথা। আয়ন যদি চায় তাহলে সব বলতাম। আয়ন তো আমাদের পছন্দ করে না, তাই কিছু বলতে চাচ্ছি না। দেখেন, আমার আপনার উপরে কোনো রাগ নেই, ওনাকে থামতে বলেন প্লিজ। আর আমি যদি এখন এখান থেকে যাই তাহলে কারোর জন্য ভালো হবে না। কি মাথা গরম করো না, তুমি নিজেই কথা বলে নিও। ও খুব তাড়াতাড়ি চলে আসবে মিটিং থেকে। বের হয়েছে কি উনি এখানে আসবে? হ্যাঁ, এটাই আমার বাবার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি। ভাবি এসে গেছে। সবাই পিছনে তাকাতেই আয়নের আব্বু আম্মু থমকে গেল। আয়নদের কাছে আসতে রাহিলা বেগম নিজেও অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচি শাশুড়ি। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? কি যাতা আবার বললাম? চাচা শ্বশুরকে জিজ্ঞেস করেন। আমি এই বাড়ির জামাই আর আপনি আমার চাচি শাশুড়ি। কথাটা বলেই আয়ন মিটিমিটি হাসতে লাগলো। আর চোখে রাগ দেখে রাহিলা বেগম কিছু বলার আগেই আয়নের আব্বু বলে, আয়ান, আমি কিছু জানতাম না। আয়ান প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই জানতাম না, আর জানলে কখনোই তোমাকে জোর করে আনতাম না। আব্বু কি যে বলো না, আমার তো অনেক আনন্দ লাগছে। আমি ভাগ্য করে বড়লোক চাচা চাচি পাইলাম। উফ, ভাবা যায় বড়লোক আর বড়লোক। আয়নকে কিছু বলতে যাবে, সাথে সাথেই নদীর কাজিনরা এসে নদীকে, আতিয়াকে, রাজুকে আর আয়নকে নিয়ে যেতে লাগলো। 4 জনকে নিয়ে ছাদে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। শুধু আতিয়া নদী চুপচাপ বসে আছে। রাজু বলল, এখানে আড্ডা দেওয়ার সময় নাই, তোরা আড্ডা দে। আতিয়া চলো। রাজু আতিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকলো। একজন বলে উঠল, আপনি আর থেকে কি করবেন? যান, বউ নিয়ে ভাগেন। এই সবাই এসে চলো, খাবার খেতে ডাকছে। রাইমার কথা শুনে সবাই যেতে লাগলো। নদী সিঁড়ি দিয়ে নামতেই পড়ে যেতে নিবে, সাথে সাথেই আয়ন দৌড়ে ফেলে। রাইমা পিছনে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো আয়ন আর নদীকে। বলল, কি করছেন? ঘুমটা খুলেন। এইভাবে কেউ হাঁটে? আর একটু হলে তো পড়ে যেতেন। ঘুমটা খুললে তো আপনি আগেই দেখে ফেলবেন। সে তো দেখবই, আগে আর পরে। বউ তো বই, হাজারবার দেখলেও বইয়ের প্রতি কখনো কারো বিরক্ত আসতে পারে না। তাই এখন দেখা বাসর ঘরে দেখা, একই ব্যাপার। ঘুমটা খোলেন। আয়নের কথা শুনেই নদীর ঘুমটা খুলতেই হা হয়ে গেল। আয়ন মুখ ফসকে বলে দিল, মাশাল্লাহ।
আয়নের কথা শুনে নদী কিছুটা লজ্জা পেয়ে গেল। রাইমা পিছন থেকে বলে, এখানেই প্রেম করবেন নাকি? নিচে চলেন, বসার ঘরে প্রেম করেন। রাইমার কথা শুনে নদী লজ্জা পেয়ে নিচে নামতে লাগলো। নদীর পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে সবার সাথে খেতে বসলো। রাজু আতিয়াকে খাইয়ে দিচ্ছে আর আতিয়া রাজুকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে নিচের দিকে তাকাতেই নদী খাইয়ে দিতে বলল। আয়ান নদীকে খাইয়ে দিতে লাগলো। রাইমা আর চোখে তাকিয়ে থাকলো। সবার খাওয়া দাওয়া শেষ হলে সবাই বাসর ঘরে গিয়ে বসলো। সবাই গল্প করতে লাগলো। আয়ান নদীর পাশে বসে থেকে গ্রুপে কথা বলতে লাগলো। আয়নের কল আসলে আয়ন কল কেটে দিল। তা কি করে হয়, আপনাদের যেতে দিচ্ছি না, আপনারা থাকবেন, কত গল্প করা বাকি আছে, আগেই পালিয়ে গেলে হবে নাকি? কি যে বলেন না। বড়রা সবাই কথা বলতে লাগলো। কয়েকজন মিলে 4 জনকে নিয়ে চলে যেতে লাগলো। নদীকে নদীর ঘরে নিয়ে বলে, এখন টাকা নিলাম না, যখন বড় করে অনুষ্ঠান হবে তখন না দিলে খবর আছে। নদী হেসে দিল। সবাই চলে গেল। নদীকে বলল, আপনি কি চুপচাপ থাকতে ভালোবাসেন নাকি? না মানে বোঝাতে চেয়েছি আপনি হাসলে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোন ভার্সিটিতে পড়েন? আপনার ভার্সিটিতে তো। ও আচ্ছা, একটা কথা বলবো। আপনি চাচু আর বড় আম্মুকে দেখে রেগে গেলেন। আমি দেখেছি বড় আম্মুর দিকে আপনি রাগ নিয়ে তাকিয়েছিলেন। তেমন কিছু না, ওনার কিছু লোকজন আমার সাথে ঝামেলা করে, তাই রাগ হচ্ছিল। ও আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো? জি করেন। আমাকে আপনার পছন্দ না, তাই না? হঠাৎ এই কথা কেন? আমি তো আপনার বয়সে বড়, আর আমার একবার বিয়ে হতে গিয়ে ভেঙে গিয়েছিল, তাই। যাই হোক, বসেন, দাঁড়িয়ে থাকবেন নাকি? আয়ন খাটের উপরে বসলে নদী আয়নের পাশে বসলো। আয়ন নিচের দিকে তাকিয়ে আছে। নদীর সাহস নিয়ে আয়নের হাতের উপর হাত রাখলে আয়ন চমকে গেল। আয়ন তাকাতেই নদী শরম পেয়ে হাত সরিয়ে নিল। আয়ন সাথে সাথেই হাত নিজের কাছে নিয়ে এসে বলে, যে হাত একবার ধরেছেন সেই হাত এত সহজে ছেড়ে দিচ্ছেন? না মানে আপনি কি নাকি ভাবেন তাই আর কি। কি ভাববো, বউ তো হাত ধরেছে, অন্য কেউ তো আর না। আচ্ছা, আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে, আমাকে বিয়ে করলেন, আমি আপনাকে আপনার মন মতো কিছু কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই। আমি স্টুডেন্ট, আমার সাথে কি সারা জীবন থাকতে পারবেন? আপনি আমার স্বামী, আপনি পড়াশোনা করতে থাকেন, আর আমি একজন শিক্ষিত মেয়ে। আমি চাইলে যে কোনো জব নিতে পারবো। আর আমি আপনার থেকে টাকা পয়সা আর কিছুই চাই না। আমি শুধু আপনার থেকে ভালোবাসা, সম্মান, আমাকে সময় দিলেই হবে। আমি এতেই খুশি। আমার টাকা পয়সা বা দামি গিফটের কোনো দরকার নেই। সত্যি কি এসব হইলে চলে? অবশ্যই চলবে। আমি সবসময় চাই আমার স্বামী আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে। সে গরিব হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। একজন ভালো মনের মানুষ হলেই হবে। আমি তো ভালো মনের মানুষ না। তাই কোন মনের মানুষ? দেখবেন। জি। নদী আগ্রহ নিয়ে তাকালে আয়ন সাথে সাথেই ঠোঁটে কিস করে দিলে নদী হা হয়ে গেল। চোখগুলো ছানা বড়া হয়ে গেল। আয়ন হেসে বলে, মুখ চাপাতে কি সাহায্য করবো নাকি? আয়ন আবারও কিস করতে যাবে সাথে সাথেই নদী আয়নের মাথা পিছনে ধরে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। নদী আয়নের মাথা বুকের সাথে চেপে ধরল। চোখ বন্ধ করে আয়নের ঠোঁটের স্পর্শ অনুভব করতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর সাথে মিশে যেতে লাগলো। নদী আয়নের সাথে সুখের সাগরে ভেসে যেতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর আয়ন ক্লান্ত হয়ে নদীর বুকের উপর শুয়ে পড়ল। হঠাৎ করে মুখ তুলে নদীকে দেখে আয়ন লজ্জা পেয়ে গেল। নদীর লজ্জায় আয়নের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আয়ন বলে উঠল, ধুর, এত লজ্জা কেন পান? নিজে কি করছো? কি জানি, কেমন একটা শরম লাগছে। কথাটা বলেই দুজন হেসে দিল। দুজন চুপচাপ শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়নকে আস্তে আস্তে বালিশে শুইয়ে দিয়ে শাড়ি শরীরের সাথে জড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আয়নের জন্য কিছু শার্ট প্যান্ট অর্ডার দিয়ে ড্রেসিং টেবিলের সামনে কিছু হ্যান্ড করতে লাগলো। আয়নের ঘুম ভেঙে গেল। নদীর দিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লে আয়নের রাগ হতে লাগলো। উঠে বসলো, পাজামা পরে নিল। নদীর ফোনে কল আসলে নদী পিছনে ঘুরে তাকিয়ে দেখে আয়ন উঠে পড়েছে। উঠে পড়ছো? ফোনটা রিসিভ করে
কাউকে বলল অপেক্ষা করতে। কল কেটে দিয়ে নদী বলল, তুমি গোসল করে নাও, আমি নিচ থেকে আসছি। আমি তো শার্ট প্যান্ট নিয়ে আসিনি। তুমি গোসল করো, আমি নিয়ে আসছি। নদী রুম থেকে বের হয়ে গেল। আয়ন ওয়াশরুমে চলে গেল। নদী নিচে গিয়ে সদর দরজা খুলে অর্ডারগুলো রিসিভ করে নিল। রিসিভ করে বিল দিয়ে নদী দরজা লাগিয়ে দিল। নদীকে দেখে আয়নের আম্মু বলল, বৌমা, আয়ান ওঠেনি? উঠেছে। ওকে একটু তাড়াতাড়ি নিচে আসতে বলো তো, বাসায় যেতে হবে। আপনারা থাকবেন না? না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আর কয়েকদিন থেকে যান। না, অন্য এক সময় এসে অনেকদিন থাকবো। আচ্ছা, আয়নকে এগুলো দিয়ে আসি। নদী দৌড়ে যেতে লাগলো রুমে। গিয়ে দেখে আয়ন তোয়ালে পরে বের হতেই নদী লজ্জায় ঘুরে দাঁড়িয়ে পড়ল। এখানে দেখো, শার্ট প্যান্ট টি শার্ট আছে। আয়ন হাতে নিয়ে অবাক হয়ে বলে, এইটা কোথায় পাইলেন? কার এগুলা? তোমার জন্যই নিয়েছি, অনলাইনে অর্ডার করেছিলাম। দেখো ভালো লাগে নাকি। আয়ন শার্ট পরে নিল। প্যান্ট পরতে গিয়ে দেখে ঢিলা, মাঝের দিক খুলে যায়। আয়ন নদীকে বলল, এদিকে তাকান। বাহ, শার্ট তো পারফেক্ট আছে। প্যান্ট কি হয়েছে? কোমরে থাকতে চাচ্ছে না, ওয়েট বেল্টে। আরে কোমরের মাপ তো জানি না, মন যেইটাই বললো ওইটাই নিয়ে এসেছি। নদী আলমারি থেকে বেল্ট বের করে দিল। ভ্রুকুচকে তাকিয়ে বলে, এইগুলো কার? আমার আগে কি আপনিও পড়তেন? আগে পড়তাম, এখন পড়ি না। ও আচ্ছা। তোমার আম্মু তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। দুজন নিচে নামতে লাগলো। নদী আয়নকে দেখে সবাই বলতে লাগলো, মাশাআল্লাহ, দুজনকে অনেক সুন্দর লাগছে। কথা শুনে রাইমা ওদের দুজনের দিকে তাকালো। আয়ান রাইমার দিকে চোখ গেলে রাইমা চোখ নামিয়ে নিল। আয়নুর আম্মুকে বলল, আম্মু বাসায় যাবে কখন? যাব। কি ব্যাপার আয়ান, তোমার কি এখনো ভালো লাগছে না? জি ভালো লাগছে, বাট আঙ্কেল বাসায় কাজ আছে তো এই জন্য তাড়াতাড়ি করে যেতে চাচ্ছে। কেউ কিছু বলার আগেই রাকিবের কল আসলে কল রিসিভ করে রাকিব বলে, ওঠে কি রে, ভার্সিটিতে আসছিস না কেন? আরে ভাই আমি পারি নাই, আমার যেতে তাও 1 ঘন্টার মতো সময় লাগবে। এত সময় কেন লাগে শালা? তুই কই রে? দূর, তাড়াতাড়ি আয়। ওকে। কল কেটে দিলে রাহিনা বেগম বলে, তোমাদের ক্লাব তো ঠিক করে দেয়া হচ্ছে, এত তাড়া কেন? অনেক কাজ আছে, আপনাকে ধ্বংস করার প্ল্যান করা লাগবে তো। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহিলা বেগম হাসতে লাগলো। আয়নের আব্বু রেগে বলে, আয়ান, এসব কি ধরনের কথা বলছো? আয়ান, তুই কিন্তু খুব বেয়াদবি শুরু করেছিস। আব্বু এত রেগে যেও না তো, তুমি জানো উনি অনেক মহান। আমি যে কাজে হাত দেই উনি সেটাই ভেঙে চুরমার করে দেন। আর ওনার ভাগনা যে আছে যাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে আমাকে ধ্বংস করার জন্য। কি? আপনি আয়ানদের ক্লাব ভেঙে দিয়েছেন? আমরা ভুল ভেবেছিলাম, আর আমি জানতাম না ওইটা আয়ানদের। আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এখানে অপকর্ম করা হয়, আর ওদের ফুড খেয়ে মানুষজন অসুস্থ হয়ে গেছে, তাই এসব করা হয়েছিল। কিছু বলতে যাবে দৌড় দিয়ে ওর আম্মুর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু কন্ট্রোল, আমার লক্ষ্মী আম্মু, আমার ভালো আম্মু, রাগ করে না, আমার সোনা আম্মু। আয়ান ওর আম্মুর গালে চুমা দিতে লাগলো। আয়নের আম্মু অনেকটা ঠান্ডা হলো। রাহেলা বেগমের বুকটা যেন ফেটে যাচ্ছে। নিজের সন্তানকে অন্য কাউকে এভাবে ভালোবাসতে দেখে আয়নের আম্মু বলে, দেখেন, আমার সন্তানকে আমি নিজ হাতে বড় করেছি। আমার সন্তান কখনোই কারো ক্ষতির কারণ হবে এমন কিছু কখনোই করবে না। কোনো কিছুর খোঁজ খবর না নিয়ে সব ভেঙে দিলেন, এটা আপনি মোটেও ঠিক করেননি। আগে খোঁজ খবর নেবেন, তারপর ভেঙে দিতে আসবেন। আপনি যদি আমার ছেলের পেছনে লাগে, আমি আর কিছু বলবে সাথে সাথেই ওর আম্মুকে বলল, আম্মু একটু হেসে কথা বলো না। ধর, ওনার সাথে কি নিয়ে যে কথা বলো না আন্টি, সরি। আমার আম্মু আমার আদরে 2 ভাই বোনের বিরুদ্ধে কেউ গেলে তাকে ছেড়ে কথা বলে না। বিয়াম দুঃখিত, রেগে যাবেন না। দয়া করে আমার ভাবিকে যেমন ভাবছেন উনি এতটাও খারাপ না। উনি মনের দিক থেকে অনেক ভালো, উপরে শুধু রাগী মনে হয়। যাই হোক, এসব বাদ দেন, সবাই আসেন, খাবার খেয়ে নেন। সবাই টুকটাক কথা বলে খাবার খেতে চলে গেল। আয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো। নদী আয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ন বলল, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না। নদী আয়নের হাতে খেতে লাগলো।
সবাই খাওয়া দাওয়া করে শেষ হলে কিছুক্ষণ বসে কথা বলে সবাই থেকে বিদায় নিয়ে আয়ন বের হতে যাবে। আবারও পিছনে ঘুরে নদীর কাছে আসলে সবাই মিটিমিটি হাসে। নদীর এক কাজিন বলে, আপনার ফোনটা দেন। নদী ফোন দিলে আয়ন নাম্বার দিয়ে বলল, এইটা আমার নাম্বার। ওকে বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয়ান কথা বলে চলে যেতে নিল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। উনি তোমার আম্মু ছিল তাই না? আমার আম্মু আছে, উনি কেন হবে? চুপ কর পিচ্ছি। আতিয়া আর কিছু বলল না। আয়নের আব্বু বলে, তুই আগে থেকেই জানতি তাই না তোর আম্মুর সাথে দেখা হয়? আগে কেন বলস নাই? আমি যে ভার্সিটিতে পড়ি ওটা ওনার। আর প্রথমে আমি জানতাম না, যখন ক্লাব ভেঙে ক্যান্টিন ভেঙে দেয় সেদিন ওনার সাথে দেখা করতে গিয়ে দেখি, আর উনি আমাকে তো চেনে নাই, আমিও পরিচয় দিইনি। আমার ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে জানে, সেই থেকে আমার পেছনে লেগেছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ছেড়ে ওনার কাছে চলে যাবে? কখনোই না। আমার রক্তে মধ্যবিত্ত ফ্যামিলি রক্ত, বড়লোক বাবার মেয়ের কাছে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। চলে যেতে পারিস তোর আম্মুর কাছে। তোর নতুন আব্বুটা অনেক ভালো, তোমাকে দেখলাম অনেক ভালোবাসে, লোকটা অনেক ভালো। লোকটার কথা ভাবে, ওনার ভাগ্য কত খারাপ যে ওনার মতো বউ পেয়েছে বদমাজে একটা মহিলা। এভাবে বলিস না, তোর আম্মু আসলে অনেক ভালো, তুই তোর আম্মুর মতো হয়েছস। নিজেদের রাগ কন্ট্রোল করতে পারস না। রাহেলার রাগটা বেশি, বাট ও মনের দিক দিয়ে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ওর আম্মু ওকে থাকতে দেয় নাই। ওর আম্মু ওর মাথা নষ্ট করত, উল্টাপাল্টা বুঝায়ে সংসারের অশান্তি শুরু করে দিত। আর ডিভোর্স হয়েছে, ভালোই হয়েছে। আমি নিজে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, আমারই ভুল হয়েছিল। বড়লোক বাবার মেয়েকে ভালোবেসে বিয়ে করে, বুঝলি? তাহলে তোমাকে ডিভোর্স দিল কেন? সব বুঝলাম, মাঝখানে আমাকে কেন টেনে নিয়ে এসেছে? আজাব চাপিয়ে দাও কেন? কেউ কিছু বলল না। আয়ন আর কিছু না বলে ভার্সিটির সামনে নেমে পড়ল। আয়ন ভার্সিটিতে ঢুকে সোজা ক্যান্টিনে চলে গেল। রাকিব আয়নকে ইশারা করে আয়ন চলে গেল সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে বাহিরে চিল্লাপাল্লার শব্দ শুনে সবাই দৌড়ে বাহিরে গেল। আয়ন সবার ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। আয়ন দৌড়ে গিয়ে রনিকে লাথি দিয়ে রূপাকে তুলে আয়ন নিজের শার্ট খুলে পরিয়ে দিল। রনির রেগে এসে আয়নকে লাথি দিতেই আয়ন রনির পায়ে শট মেরে দিল। রনির রেগে বলতে উঠল, দেখান আমাদের মাঝে আসিস না, এখান থেকে চলে যা। তুই এতগুলো স্টুডেন্টের সামনে আমার বোনের শরীরে হাত দিবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? বোন কে? কে বোন রে? কাকে বোন বলিস জানিস? তোদের ক্যান্টিন ভাঙার কারণ রূপা ছিল। তাতে তোর কি সমস্যা? তুই এখন এখান থেকে যা, না হলে তোকে হসপিটালে ভর্তি করে দেব। আয়ান, ওর সাথে ঝামেলা করিস না তো। ওই রূপা আপু আমাদের কম ক্ষতি করে নাই, ওর জন্য কেন তুই ঝামেলা করছিস? বললাম না উনি আমার বোন। আমার বোনের সম্মানে কেউ হাত দিবে, আমি তাকে ছেড়ে দিব ভাবলি কিভাবে? আয়নের কথা শুনে রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। রনি আবারও হাত দিতে যাবে, আয়ন রনির হাত ধরে মোচড় দিয়ে ধরল। রনির বন্ধুরা মারতে আসলে আয়নের বন্ধুরাও ওদের সাথে মারামারি করতে লাগলো। রনির বন্ধুদের মেরে ফেলে দিল। কিছু স্টুডেন্ট ডেকে নিয়ে আসলে শিক্ষকরা আয়ান এর বন্ধুদের প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। রনিদের হসপিটালে পাঠিয়ে দিল। প্রধান শিক্ষক রেগে আয়নকে মারতে গেলে আয়ন বলে, স্যার ওদের ছেড়ে দেন, আমি মারামারি করেছি, ওরা কিছু করে নাই, প্লিজ ওদের গায়ে হাত তুলবেন না। আয়ান, মিথ্যে কেন বলছিস? স্যার আমাদেরও মারেন, আমরাও মারামারি করছি। আয়ান রাকিবের কথা শুনে প্রধান শিক্ষক ডেকে বলে, আসলে দোষ বন্ধুদের না, তুই সব নষ্টের মূল। তোর সাহস কি করে হলো ম্যামের ভাতিজাকে মারার? আমার ইচ্ছা হয়েছে, মেরেছি। প্রধান শিক্ষক বেদ দিয়ে আয়নকে মারতে লাগলো। ওর বন্ধুরা বাধা দিতে চাইলেই শিক্ষক ওদের কোনো কথা শুনল না। আয়ন ওদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, মারেন, এখন কেউ ডিস্টার্ব করবে না। শিক্ষক রেগে আয়নের গালে থাপ্পড় মেরে বলে, নিজেকে হিরো ভাবস নাকি? মোটেও না স্যার, আপনাদের দেখলে হাসি পায়। আপনাদের মারে আমার কিছুই যায় আসে না। আপনারা হইলেন টাকার গোলাম, কখনোই দেখেন না কোনটা সঠিক কোনটা অন্যায়। আপনাদের তাদের ভুল কখনোই চোখে পড়ে না। যাদের টাকা পয়সা আছে আমাদের মতো মধ্যবিত্তরা অন্যায় না করলেও দোষী। বের হয়ে যাও এখান থেকে। হেসে বের হয়ে গেল। রাকিব আর বন্ধুরা এসে আয়নকে জড়িয়ে ধরে। আয়ন বলে, এই টাকলার একটা ব্যবস্থা করতে হবে। টাকলা কখনোই রনির ভুল চোখে পড়ে না।
বাদ দে, সব টাকার খেলা। তোর সারা শরীরে বেতের দাগ ফুটে উঠেছে। আন্টি যদি এইসব দেখে তোকে ভার্সিটিতে আসতে দিবে না। কি যে করব বুঝতে পারছি না। রাকিব কিছু বলবে তার আগেই পিছন থেকে রূপা এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাকিব রেগে রূপাকে বলল, ন্যাকামি, আমার ফ্রেন্ডকে মার খাওয়াইয়া এখন আসছে ন্যাকামি করতে। এতক্ষণ কই ছিলেন ন্যাকা? আয়ান, আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছে করে তোমার ক্ষতি করতে চাইনি। আয়ন কিছু বলতে গেলে রাকিব বলার সুযোগ না দিয়ে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে দিল। রাকিব আয়নকে বলল, তোর মা যেমন, তোর সৎ বোনও তেমন নাটকবাজ। ফালতু কথা বলিস না, আঙ্কেল অনেক ভালো, তার মেয়ে কখনোই খারাপ হতে পারে না। হয়তো ওই রনি চাপে ফেলে এসব করেছে। ফোন বেজে উঠলে আয়ন কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, তোমার বউ। ও সরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। কি করেন? শুয়ে আছি, তুমি কি করো? রাস্তায় আছি ফ্রেন্ডের সাথে। আচ্ছা, বাসায় গেলে একবারও কল দিয়ে জানালেও না। সরি, আসলে খেয়াল ছিল না। এখনই বউকে ভুলে যাচ্ছ? আরে না, কি যে বলেন না। কি রে হালা, এত ন্যাকামি করে কার সাথে কথা বলছিস? গার্লফ্রেন্ডের সাথে। আয়নের কথা শুনে সাথে সাথে রাকিব বাইক থামিয়ে বলে, কি, তুই প্রেম করিস? কবে থেকে, কোন মাসে, কোন সাল থেকে কয়েকদিন ধরে চলছে? জন্মের আগে থেকে গাড়ি চালায়, এত অবাক হওয়ার কিছুই নেই। আপনি একটু আমার বন্ধুর সাথে কথা বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি। এই ভাই, এইটা তো সত্যি মেয়ে। আমি তোকে কি মিথ্যা বলছি নাকি? আচ্ছা, আপনি কি সত্যি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। আয়ানরে তো প্রেম করতে কতবার বলছি, যত মেয়ের সাথে প্রেম করতে বলছি সবাইকে তো বোন বানিয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না। আরে সত্যি তো আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড, আপনাদের ভাবি হই। সত্যি হইলেই ভালো। তা ভাবি, দেখা করতে কবে আসবেন? আপনাদের বন্ধু যেদিন চাইবে সেদিন যাব। ওর কথা রাখেন, হালায় কখনো বলবে না। আপনি আগামীকাল চলে আসেন, আমরা একটু আমাদের ভাবিকে দেখব। ওকে, আপনাদের ভার্সিটিতে আসবো, বাট আপনার বন্ধুকে বলবেন না, সারপ্রাইজ দেব। ওকে, আচ্ছা, কথা বলেন ওর সাথে। আয়নের কাছে দিলে নদীর সাথে কথা বলতে লাগলো। আয়নের বাসার সামনে নামিয়ে দিলে আয়ন নদীকে বলল, আচ্ছা রমিটোকে কথা বলি, আমিও দেখলে বগা খামুনি আর। এত ঝামেলা কি নিয়ে লাগে, পরে বলি। আয়ান লুকিয়ে বাসার ভিতরে ঢুকলো। আয়নের আম্মু মেশিনে কাজ করছে। আয়নের দিকে চোখ দিলে আয়নকে বলল, কিরে, তোর শরীরের শার্ট কই আর লাল দাগ কেন? আসলে আম্মু অ্যালার্জি উঠেছে, তাই শার্ট খুলে ফেলেছি। তাড়াতাড়ি মেডিসিন খেয়ে নিয়ে যা। আচ্ছা, বেঁচে গেছি। মিথ্যা কেন বলে? মিথ্যা কেন বললে? দেখি ভিডিও কলে আসো তো। আরে তেমন কিছু না, আর সত্যি বলে আমাকে ভার্সিটিতে যেতে দিত না, তাই মাঝে মাঝে মিথ্যা বলতে হয়। আচ্ছা থাকেন, আমি গোসল করে পরে আপনাকে কল দিই। কল কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। খাটে শুয়ে নদীকে কল দিল। নদী কল কেটে ভিডিও কল দিল। আয়ন রিসিভ করতে নদীকে দেখে আয়ন বলল, মাশাআল্লাহ, আপনি এত মিষ্টি কেন? আমাকে খালি পাম দাও কেন বলো তো? সত্যি বলছি, আমি কাউকে পাম দিই না। আয়নের ফোনে কল আসলো। নদীকে বলল, আচ্ছা পরে কথা বলি, তোমার চাচি কল দিয়েছে। কল কেটে দিয়ে কল রিসিভ করলো। রাহিলা বেগম রেগে বলে, আয়ান, তুমি আমার ভাতিজাকে মেরে হসপিটালে ভর্তি করেছো। তোমাকে কতবার বলবো ঝামেলা না করতে, বারবার কেন করছো? তোমাদের সব তো ঠিক করে দেয়া হয়েছে, তারপর কেন ওকে মারলি? আমার ইচ্ছে হয়েছে মেরেছি, আবার ইচ্ছে হলে আবারও মারবো। আমার ভাই, আমার বাবা তোমাকে খুঁজে পেলে কি করবে তোমার ধারণা আছে? আমি আমার আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, সো ওইসব ভয় আমাকে দেখাবেন না। যাই হোক, নামাজ পড়তে যাবো, বাই। আয়ন কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়ে গেল মসজিদে। মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হতেই আয়ন দেখে রনির আব্বু আর নানু দাঁড়িয়ে কারো খোঁজ করছে। আয়ন ওদের সামনে দিয়ে যেতে রনির নানুর সাথে সাথে গলা ধরে আয়নের মুখে ঘুষি মারল। আয়ন মুচকি হাসি দিয়ে বলে, বড়লোক মানুষ এখানে গরিবের শরীরে হাত দিচ্ছে, ছি ছি, হাত তো নোংরা হয়ে গেল। বেয়াদব, তোর এত বড় সাহস আমার নাতিকে মেরে হসপিটালে পাঠাস? ওকে বুঝিয়ে দিব কার নাতির গায়ে হাত দিয়েছিস। অফিসার, ওকে ধরেন। এই পুলিশে ধরে দেওয়া ছাড়া কিছু পারেন না?
এইসব করে আমাকে ভয় দেখাতে পারবেন না। আপনার নাতি ভবিষ্যতে আরো মার খাবে যদি নিজের চরিত্র ভালো না করতে পারে। চুপ, তোর থেকে আমার নাতির চরিত্র সম্পর্কে জানতে হবে নাকি? নানি কিছু বলবে তার আগেই আতিয়া পিছন থেকে বলে ওঠে, ভাইয়া। আতিয়া, তুই এখানে কি করস? আঙ্কেল, আপনি আমার ভাইয়াকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। আতিয়া, তুই এখান থেকে যা। আমি তোমাকে না নিয়ে যাব না। অফিসার আয়নকে টেনে নিয়ে যেতে নিলেই আতিয়া আয়নের হাত ধরে বলে, আমি আমার ভাইয়াকে যেতে দিব না। আমার ভাইয়া কি করেছে যে আপনি ভাইয়াকে তুলে নিয়ে যাচ্ছেন? আতিয়া, তুই বাসায় যা। বোন আমার কোনো কিছু করতে হবে না। ভাইয়া, ইনি তোমার নানু না, উনি তো রাহেল আন্টির বাবা। আমি ওনাকে খবরের কাগজে দেখেছিলাম। তুই যা তো বোন। আতিয়ার কথা শুনে নানু কিছুটা অবাক হয়ে গেল। আতিয়াকে কিছু বলবে তার আগেই আয়ন বলে, আল্লাহর কসম আতিয়া, তুই এখন এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। আয়ান পুলিশের গাড়িতে উঠে চলে গেল। আতিয়া কান্না করতে করতে চলে গেল। আতিয়ার রেগে আয়নের নানুর দিকে বালু ছুঁড়ে মেরে বলল, আপনিও খারাপ, আপনার মেয়েও খারাপ। আপনার আমার ভাইয়ার সাথে সব সময় ঝামেলা করেন। রনির আব্বু কিছু বলবে তার আগেই আয়নের নানু থামিয়ে দিল। আতিয়া কান্না করতে করতে বাড়িতে চলে গেল। আতিয়াকে কান্না করতে দেখে আয়নের আম্মুর বুকটা ধুক করে উঠল। আয়নের আম্মু বলল, আতিয়া কান্না করছিস কেন? কি হয়েছে? আম্মু, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কিন্তু কেন? ভাইয়ার নানু পুলিশে দিয়েছে। আতিয়ার কথা শুনে আয়নের আম্মুর রাগ হতে লাগলো। আয়নের আম্মু আয়নের আব্বুকে কল দিল। এদিকে আয়নকে থানায় নিয়ে গিয়ে মারধর করতে লাগলো। আয়ন প্রতিটা মার হজম করতে করতে বলল, ওই চৌধুরী আমার উপর অত্যাচার করলে ভাবিস না আমি ভয়ে চুপ হয়ে যাব। আমি তোদের ধ্বংস করে দেব। তোদের এত অহংকার আমি ভেঙে দেব। ঘুষ করবো ধাগার। এত মার খাওয়ার পরও তো দেখি তেজ কমে না। ঘুষ করে বলেছি তো আমাকে মেরে ফেলো, আমার এমন তেজ থাকবেই। আমার যদি কিছু হয় তোদের আমি শান্তিতে থাকতে দেব না। আয়নকে আরো মারতে যাবে তখনই রূপা এসে বলে, অফিসার, ওর গায়ে আর একটাও হাত তুলবেন না। আয়ন সামনের দিকে তাকাতেই দেখে রূপা রাহিলা বেগম নদী এসেছে। আয়ন রাহিলা বেগমকে বলে, আরে ম্যাম, আপনার আশা বাকি ছিল। আর অফিসার থামলেন কেন? মারেন, ঘুষখোরদের আত্মা শান্তি করেন। একদম না অফিসার, আপনি আয়নকে ভাবে মারতে পারেন না। আর নানু, আপনি আয়নকে কোন হিসেবে জেলে দিয়েছেন? আপনার তাতে একটা লম্পট আমাকে পুরো ক্যাম্পাস স্টুডেন্টদের সামনে ও ওনার টেনে জামা পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওর সাথে খারাপ কাজ করতে নিয়েছিল। কি বলছো? হ্যাঁ নানু, রনি আমার সাথে অমন করেছে। আয়ন আমাকে বাঁচাতে গিয়ে মারামারি করে। আয়নকে তো রনি অনেক মেরেছে, এমনকি শিক্ষক ওকে শাস্তিও দিয়েছে। আবার আপনারা দুজন মিলে ওকে জেলেও নিয়ে টর্চার করছেন। আপনি আর আম্মু কখনো কোনো কিছু না শুনে নাতি যা বলে তাই শুনে লাফান। রূপার কথা শুনে নানু পুলিশকে ছেড়ে দিতে বলে। আয়নকে বের হতে দেখে আয়নের আব্বু, আম্মু, আতিয়া, রাকিব চলে এসেছে। আম্মু দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপনি কি মানুষ? আমার ছেলেকে মেরে কি দিয়েছেন? আপনারা বড় লোকজন, যা মন চায় তাই করবেন। রায়হান, তুমি এখানে? আয়নের আম্মু বলে, হ্যাঁ আমি এখানে রাহেলা চৌধুরী। আপনি আসলে অনেক অন্যায় করেছেন। আপনার মতো মানুষ হয় না। সত্যি আপনাকে আমার কিছু বলার নেই। আমার ছেলের লাশ দেখতে পেলেই হয়তো আপনারা খুশি হবেন, তাই না? আপনাদের হাত জোড় করছি, আমার ছেলেকে শান্তিতে থাকতে দেন প্লিজ। উফ আব্বু, কি করছো? এই ঘুষখোরের কাছে কেন হাত জোড় করছো? আব্বু, আমাকে অপমান করো না প্লিজ। আর আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। আমার ভাগ্য খারাপ বোন, তোমার দোষ নাই। ভাগ্য ভালো থাকলে জঘন্য মায়ের গর্ভে আমাকে জন্ম নিতে হতো না। আয়ন কথাটা বলেই নদীর কাঁধে হাত দিতে যেতে লাগলো। রাহেলা বেগম চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। মাথা নিচের দিকে করে চোখের পানি ফেলতে লাগলো। আয়নের চোখের কোণায় পানি জমছে। আয়ন মুছে ফেললো। রাকিব আয়নকে বলল, আয়ান, এই ভার্সিটিটা ছেড়ে দে। আমি ওইখানে পড়বো। লজ্জা কম নাকি বেহায়া কোথাকার? আমি আন্টিকে বলবো তোকে এই ভার্সিটিতে পড়তে যেন না দে। রাকিব আয়নকে বাইকে তুলে নিজের সামনে বসলো। নদী আয়নের পিছনে বসলো। আম্মু, আব্বু একটা সিএনজি নিয়ে যেতে লাগলো
বাসার সামনে গেলেই আয়নের আম্মু গাড়ি থেকে নেমে তালা খুলে দিলেই রাকিব বাইক নিয়ে ভিতরে গেল। আয়ান নদী নেমে পড়লে রাকিব বাইক রেখে আয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। নদী আয়নের পাশে আতিয়াকে বলল, আতিয়া ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। নিয়ে আসছি। ভাবি ভাবি মানে? আমার গার্লফ্রেন্ড এইটা, তুই যার সাথে কথা বলছস। কি গার্লফ্রেন্ড সোজা বাড়িতে চলে আসলো? আন্টি জানে? সবাই আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করে, তাই প্যারা নিস না, চল। আসলে ভাবি অনেক সুন্দর, মেনে নিতে সবাই বাধ্য। ভাবি, আপনার কোনো বোন নেই? আরে বন্ধু রূপা। কি? রাহেলা বেগমের হাজবেন্ড আছে না, উনি ওনার বড় চাচ্ছ। এই ভাই, এইসব কি বলিস? ঠিক বলছি। তুই কি ইচ্ছে করে প্রেম জালে ফাঁসছিস নাকি? ধুর, এটা আমার বউ, আর আমি আগে জানতাম না যে ওই ফ্যামিলির সাথে ওনার সম্পর্ক আছে। জানলে তো মনের বলে ওই বাড়িতে যেতাম না। ফার্স্ট এড বক্স নিয়ে আসলে নদী হাতে নিয়ে খুলতে লাগলো। আয়নের সারা শরীর লাল হয়ে গেছে। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আরে কান্না কেন করছেন? তুমি এমন কেন? হ্যাঁ, সত্যিটা সবাইকে কেন বলো নাই? এত মার খাওয়ার পরও কিভাবে হাসো? হ্যাঁ, সত্য কাদের বলবো? ওই চৌধুরী ফ্যামিলিকে ওরা কখনোই কোনো কিছু সত্যি বিশ্বাস করে না। নাতি মিথ্যা বলে ওইটাই সত্যি, তাই তাদের বলার কোনো প্রয়োজন ছিল না। অনেক তোর কথা শুনেছি। তোর বাবা ওর বন্ধুর সাথে কথা বলেছে, 3 দিন পর তোর বাবার সাথে অন্য ভার্সিটিতে ভর্তি হবি। আম্মু, আমি ওইখান থেকে অন্য কোনো ভার্সিটিতে যাব না। কোনো কথা শুনতে চায় না। তুই অন্য জায়গায় ভর্তি হবি মানে হবি। আর তোর আব্বু কান্না করেছে। আয়ন প্লিজ, আর ওই মানুষটাকে কষ্ট দিস না। আম্মু, আমি যদি ওই ভার্সিটি থেকে বের হয়ে যাই, ওরা ভাববে আমি ওদের ভয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছে। ভাবলে ভাবুক, ওদের ভাবা দিয়ে কোনো কিছু যায় আসে না। দেখ আয়ান, তোকে হারাতে পারবো না। তোকে যা বলছি তাই করবে। আন্টি ভালো কথা বলছে, আমরা ওখানে পড়বো না। বাসায় গিয়ে আমরা সবাই আব্বুদের বোঝাবো, তাহলেই তো কোনো সমস্যা থাকলো না। কিছু বলবে ওর আম্মু কিছু না শুনেই চলে গেল। নদী আয়নের শরীরে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। আগে সামনের দেয়ালে ঘুষি মারল। নদী আয়াতের হাত ধরে বলে, পাগল হয়ে গেছো নাকি? এভাবে নিজেকে কেউ ব্যথা দেয়? আসলে আমি একটা পাগল। আমার নিজেকে আয়নায় দেখলে ঘৃণা লাগে। উফ, কেন যে জনিয়াতে এসেছি। আল্লাহ কি আমাকে অন্য কোনো ফ্যামিলিতে পাঠাতে পারতো না? এই ফ্যামিলিতে কেন পাঠিয়েছে? কেন? তোমার আব্বু আম্মু বোন তোমাকে কম ভালোবাসে নাকি? তোমার আম্মু তোমাকে পাগলের মতো ভালোবাসে, তারপর এই ধরনের কথা বলছো? থানার ভিতরে বলে জঘন্য মায়ের গর্ভে জন্ম নিয়েছো। আন্টি কত কষ্ট পাচ্ছে। এসব কি ধরনের কথা বলো? এইসব বাদ দেন। আর আপনি এখানে কিভাবে আসলেন? রূপা বাসায় গিয়ে সবাইকে যখন এসব বলে, তখন বড় আম্মু জানায় তোমাকে জেলে নিয়ে যাচ্ছে। রূপাকে নিয়ে আসতে নেয়, তখন আমি ওদের সাথে আসি। ও আচ্ছা, রাতে খাবার খেয়ে তোমাকে বাসায় দিয়ে আসবো। না, আমি তোমাকে এভাবে রেখে কোথাও যাব না। আপনাদের বিয়ে হয় নাই, এইভাবে কিভাবে থাকবেন? আরে ভাই, ও আমার স্ত্রী। কিভাবে বিয়ে কখন করলি? আয়ান রাকিবকে বিয়ে সবকিছু খুলে বলল। রাকিব রেগে আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন বলে, আরে ভাই, অনুষ্ঠান করি নাই তো। আর আমার আর রাজু ভাইয়ার পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করবে, আর হুট করে বিয়েটা হয়েছে। তোর সাথে কোনো কথাই নেই, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? আরে ভাই, একটু মজা নিতে চাইছিলাম, তোদের চমকে দেওয়ার ইচ্ছে ছিল। ভালোই করেছিস, আমিও তোকে না বলে বিয়ে করব। করগা, না করলো কে? তুই না কইলেও আঙ্কেল আন্টি তো বলবেই। ভাইয়া রাগ করবে না? আপনার জামাই একটা শয়তান ইবলিস কোথাকার। রাকিব কথাগুলো বলেই চলে গেল। নদী আয়নকে বলল, প্যান্ট খুলো। ওয়েট, লুঙ্গি পরবো। উঠে আলনার উপর থেকে লুঙ্গি নিয়ে পড়তে লাগলো। নদী আয়নের পায়ের উপর থেকে লুঙ্গি তুলে ক্রিম লাগিয়ে উঠে আলনার উপর থেকে লুঙ্গি নিয়ে পড়তে লাগলো। নদী আয়নের পায়ের উপর থেকে লুঙ্গি তুলে ক্রিম লাগাতে বলল, রেস্ট নাও, আমি দেখি আন্টির কাছে যাই। আব্বুর কাছে যেতে হবে। আব্বু, আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের চোখের পানি পড়ো। আব্বু, তুমি যদি চাও আমি অন্য কোথায় ভর্তি হই, ওকে, তাহলেই হবে। তাও আব্বু, চোখের পানি ফেলো না। জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমার জন্ম দিয়ে এই দুনিয়াতে নিয়ে আসা। আমার যদি আমি জোর করে তোকে না চাইতাম, আজ হয়তো তোকে এই কষ্ট পেতে হতো না। আমাকে ক্ষমা করে দিস পারলে। ওর আব্বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছতে মুছতে বলে, দেখো, আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখো, আমার মুখে হাসি সবসময় আছে, আর থাকবেও। কি আমার মুখের হাসি কেড়ে নিতে পারবে না।
আব্বু তুমি ওইসব নিয়ে ভেবো না তো। আর আব্বু আর 2টা বছর তো আছে, ওইখান থেকে পড়াশোনা করি না প্লিজ। না, আর কখনোই না। ওদের ছায়াও তোর ওপর পড়তে দেবো না। অনেকক্ষণ পর রুমে আসলে ক্লান্ত হয়ে খাটে বসতেই আয়ন চোখ খুলে পা সরিয়ে খাট থেকে নেমে এসে নদীর মুখের মুছে দিয়ে দিতে লাগলো। গলা মুছতে গেলে নদী লজ্জা পেয়ে যায়। আয়ন ঘাম মুছে ঠোঁটে স্পর্শ দিলে নদীর লজ্জায় লাল হতে লাগলো। ঠোঁটে কিস করে কপালে কিস করে বলল, বউটা অনেক কাজ করছে বলে আমার সোনা বউটা। বাবা কি ভালোবাসা! যাও, ভালোবাসা লাগবে না, বইয়ের কোনো কথাই শোনো না। কি কথা শুনলাম না? তুমি আর কোনো ঝামেলা জড়াবে না। কি কথা শুনলাম না? ওকে, জড়াবো না, বাট অন্যায় হলে আমি সহ্য করতে পারবো না। এত মানুষ চুপ করে দেখতে পারলে তুমি কেন দেখতে পারবে না? আমি কাপুরুষ না যে অন্যায় দেখে চুপ থাকবো। চুপ করো। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। নদী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসলে আয়নের আম্মু দুজনকে খাবার খেতে ডাক দিলেই দুজন খাবার খেতে চলে গেল। আহান নদীকে খাবার খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে গেটের কাছে শব্দ হলেই 6 জন পিছনে তাকালেই দেখে রাজু, নদীর আব্বু আম্মু এসেছে। আয়নের আব্বু আম্মু উঠতে গেলে নদীর আব্বু বলল, এই কি করছেন? ওইঠেন না। আয়ান, তোমার কি অবস্থা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, ভেতরে চলেন। আতিয়া হাত ধুয়ে নদীর আব্বু আম্মু আর রাজুকে ওর আব্বু আম্মুর রুমে নিয়ে গেল। আয়নের আব্বু আম্মু হাত ধুয়ে চলে গেল। নদীকে পানি খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। দুজন উঠেই আয়নের আব্বুর রুমে গেল আর মিষ্টি ফল নিয়ে রান্নাঘরে চলে গেল। নদীর আব্বু আম্মু বলল, আয়ান ভাবি তার বাবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওনারা না বুঝে এমন করছে। ছি ছি আঙ্কেল, এসব কি বলেন আপনি? কেন ক্ষমা চাচ্ছেন? আমি কারোর উপরে রেখে নেই। আর প্লিজ আপনি ক্ষমা চাইবেন না। আব্বু, এই নানুকে আমি বুঝি না, উনি এমন কেন? বাদ দাও, সে আমাদের গুরুজন, আর তার বিষয়ে কথা বলার দরকার নেই। আয়নের আব্বু আম্মু নদীর আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। আর এদিকে আতিয়া চা কফি বানিয়ে বিস্কিট ফল মিষ্টি চিপস ট্রেতে নিয়ে রুমে ঢুকলো। নদীর আম্মু বলে, আরে মা, তুমি এসব করতে গেছো কেন? সমস্যা নেই, এই নিন। আতিয়া রাজুকে কফি দিয়ে সবাইকে চা দিল। সবাই বসে থেকে গল্প করতে লাগলো। আতিয়া, তোর কাজ নেই, তুই রাজুকে নিয়ে তোর রুমে যা। না ভাইয়া, সমস্যা নেই। তোমার রুম দেখবে না নাকি? রাজুর কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়নের আম্মু ইশারা করলে আতিয়া চলে গেল রাজুকে নিয়ে। সবাই মিলে অনেকক্ষণ কথা বলা শেষ করে আয়নের আম্মু বলল, আয়ন রাজুকে ডাক দে তো। সবাই খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ন রাজুকে দেখে বুঝতে পারল রাজু যেতে চাচ্ছে না। আয়ন রাজুকে বলল, তুমি থেকে যাও। না মানে? আরে থাকো, সমস্যা নেই। রাজুর দিকে তাকাতেই নদীর আব্বু আম্মু অনুমতি দিল। নদীর আব্বু আম্মুকে বিদায় দিয়ে রাজু বলল, তোমাদের বাড়িটাই আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। 3 জন কথা বলতে বলতে যার যার রুমের দিকে চলে গেল। আয়ন খাটে বসতেই নদীর দরজা লাগিয়ে দিল। আয়ন খাটে শুয়ে পড়ল। আপনারা 2 জন তো এখানে থাকতে রাজি হইলেন, এই খাটে ঘুমাতে পারবেন কি? আমাদের বিছানার মতো নরম। কিন্তু আমি খাটে ঘুমাবো কেন? তোমার উপরেই শুয়ে পড়বো। নদী কথাটা বলেই নিচের দিকে মুখ দিয়ে আয়ন হাসতে লাগলো। নদী লাইট নিভিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল। আয়ন বুকে টেনে নিল। নদী ঘুমিয়ে গেলে আয়ন খাট থেকে নেমে খাটের নিচ থেকে ছোট বাক্স থেকে রাহেলার ছবি বের করে বাইরে চলে গেল। উঠোনে দাঁড়িয়ে ছবিতে লাইটের দিকে আগুন ধরিয়ে দিল। ছবিতে আগুন জ্বলতে লাগলো। আয়নের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হঠাৎ পিছন থেকে কারোর হাতের স্পর্শ পেলে আয়ন চমকে গেল। পিছনে তাকিয়ে ফোনে লাইট ধরলে দেখে ওর আম্মু। আয়ান ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ তোকে বাধা দিব না, আজ তুই মন ভরে কান্না কর। আম্মু, আমি অনেক দূরে চলে যেতে চাই। আমি এখানে থাকতে চাই না আম্মু, আমি ওনার সামনে যেতে চাই না। আম্মু, আমাকে অনেক দূরে পাঠিয়ে দাও, যেখানে উনি থাকবে না। ওনাকে দেখলে নিজেকে সামলাতে পারি না আম্মু। আমার খুব ইচ্ছে করে ওনাকে আম্মু বলে জড়িয়ে ধরতে। কথাগুলো বলেই আয়ন হাওমাও করে কান্না করতে লাগলো। আয়নের কান্নার শব্দ শুনে আয়নের আব্বুর ঘুম ভেঙে যায়। আয়নের আব্বু পিছনে আসলে আয়ন সাথে সাথে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়।
আয়নের আব্বু বলে, তুই বিদেশে চলে যা, আমি সব ব্যবস্থা করব, তোকে দেশে থাকতে হবে না। আব্বু আম্মু, তোমাকে ছেড়ে আমি দেশের বাইরে যেতে পারবো না। বিদেশ যেতে যত টাকা প্রয়োজন অত টাকা কোথায় পাবে? আমার কথা ভাবতে হবে না, রাস্তার পাশের যে জমিটা আছে ওটা বিক্রি করে দেবো। কখনোই না, ওইটা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে, ওইটা কখনোই বিক্রি করতে আমি দেব না। আমি কোথাও যাব না। আর সিলেট তো পাঠাবে, ওখানে যথেষ্ট। যাও ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। আয়ন রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আয়ন এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে চিল্লাপাল্লার আওয়াজে আয়ন নদীর ঘুম ভেঙে গেল। আয়নের সারা শরীর ব্যথায় ভরে গেছে। আয়ন আস্তে আস্তে উঠে নদীকে বলল, বাহিরে কি হয়েছে? কান্নাকাটির শব্দ মনে হচ্ছে। আয়ান নদী দরজা খুলে বাহিরের দিকে তাকাতেই আয়ন যেন থমকে গেল। আয়নের পা যেন চলছে না। আয়ন পড়ে যেতে নিলে সাথে সাথে নদী ধরে ফেলে। আয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়নুর আব্বুর লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়ন যেন পাথর হয়ে গেছে। আয়নের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আয়নের আম্মু বলল, আয়ন, তোর আব্বুকে কথা বলতে বল না। আয়ন, চুপ করে আছিস কেন? তোর আব্বুকে বল না আমার সাথে কথা বলতে। আয়নকে ধরে কান্না করতে লাগলো। আয়ন অজ্ঞান হয়ে গেল। আয়ন পড়ে গেলে নদী রাজু ধরে ফেলে। আয়নের মাথায় পানি দিতে লাগলো। আয়নের জ্ঞান ফিরলে দেখে রাহেলা বেগম, তার স্বামী, নদীর পুরো ফ্যামিলি এসেছে। আয়ন উঠে সোজা রাহেলা বেগমের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাহেলা বেগম বলতে লাগলো, আয়ান, আমার হাত ছাড়ো। বের হয়ে যান। ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রাহিলা বেগম আয়নের পিছন পিছন আসতে লাগলো। আয়ন রেগে পিছন দিকে তাকিয়ে বলে, আরে ম্যাম, আপনার সমস্যা রেগে? আরে ম্যাম, আমার আর কেউ থাকলো না, উনি চলে গেছে ম্যাম। এবার তো খুশি হন ম্যাম, এমন নাটক আর করবেন না। আপনার পায়ে ধরি ম্যাম, আপনি এখান থেকে চলে যান। আমি জানি আপনি কি সংবাদ আশা করেছিলেন ম্যাম। দুঃখিত, আমার লাশ আপনি এত তাড়াতাড়ি দেখতে পারবেন না। উনি তো চলে গেল, আমার ঘরে অনেক দায়িত্ব। আমার দায়িত্ব পালন শেষ না করে আমি মরবো না ম্যাম, এইটা নিয়ে খুশি থাকেন। আয়ান, চুপ, একদম চুপ। আপনার ওই নোংরা মুখে আমার নাম নেবেন না। আর কত জ্বালাবেন? আমার কাছ থেকে তো আমার সবকিছু কেড়ে নিলেন, আমার আব্বুকেও আমার কাছ থেকে কেড়ে নিলেন। কেন এমন করলেন? আমার আব্বু কি ভুল করেছিল? আপনাকে ভালোবাসা, আপনার মতো বড়লোক মেয়েকে ভালোবেসে ভুল করেছিল। আমার আব্বুটা একটু শান্তিতে মরতেও পারলো না, আমার দেওয়া কষ্টগুলো নিয়ে চলে গেল। আপনি আমাকে জেলে না দিলেও পারতেন। একবার শোনার দরকার ছিল আমি কেন এমন করেছি। আপনি আপনি আপনার বাবা সবসময় বেশি বোঝেন, একটু কম বুঝলে কি হয়? আপনি কি ভাবতে পারছেন আব্বু কতটা কষ্ট নিয়ে স্টক করেছিল? আয়ন চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আপনার পায়ে ধরি, আমাকে ক্ষমা করেন। আমরা একটু শান্তিতে বাঁচতে চাই। আমি আপনার পুরো ফ্যামিলির থেকে পায়ে ধরে ক্ষমা চাই। আমি আর কখনোই আপনাদের সাথে লাগবো না। আপনি প্লিজ আমাকে মুক্তি দিন। আমি আর নিতে পারছি না। আর কত কষ্ট সহ্য করবো বলেন, বলতে পারবেন? ছোটবেলা থেকে ধীরে ধীরে কষ্ট সহ্য করতে করতে এত বড় হয়েছি, আর কষ্ট সহ্য করতে আমি পারবো না। আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করেন আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি যে আর পারছি না। আয়ান রাহেলা বেগমের পা ধরে কান্না করতে লাগলো। রাহেলা বেগম চোখের পানি যেন অঝরে ঝরেই যাচ্ছে। আয়নের সৎ বাবা রাহেলা বেগমের হাত ধরে বলল, রাহেলা, এখন থেকে চলো, অনেক করেছো আর না। রাহেলা বেগমের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাহেলা বেগম পিছনে আয়নের দিকে তাকিয়ে পানি ফেলতে লাগলো। আয়নের বন্ধুরা আয়নকে ধরে অজু করতে গেল। আয়নের আব্বু জানাজা পড়িয়ে কবর দিতে নিয়ে গেল। কবর দিয়ে সবাই চলে গেল। আয়ন ওর আব্বুর কবর জড়িয়ে ধরে বলল, আব্বু, একে রেখে চলে গেলে। আব্বু, তুমি আমার স্বার্থপর কেন আব্বু? আমি তোমাকে যেটা কিভাবে থাকবো আব্বু? আমি আমি আমার যে বড্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ও আব্বু, আব্বু, কিভাবে তোমাকে জানা থাকবো বলো না? আমার কিভাবে তোমাকে জানা থাকবো? আমার যে আর কেউ রইলো না আব্বু। আমি যে এতিম হয়ে গেলাম আব্বু, এতিম হয়ে গেলাম। সকালে আয়নের রুমের ভিতরে ঢুকতে দেখে আয়ন নিচেতে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। নদী আয়নের আম্মু দৌড়ে গিয়ে আয়নকে ধরে কান্না করতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, ভাইয়া, ভাইয়া ওঠো না, হসপিটালে নিয়ে যাওয়া লাগবে।
রাজু আয়নকে কোলে তুলে নিল। রাকিবের বাইকে বসিয়ে যেতে লাগলো হসপিটালে। হসপিটালে গেলেই ডক্টর দেখাতে লাগলো। ডক্টর বলল, বলি ওনার শরীর অনেক দুর্বল আর শরীরে অনেক জ্বর, পড়ে গিয়ে মাথা অনেক কেটে গেছে। আমি স্লাইন দিয়েছি আর ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। ওনার ঘুমের দরকার আছে। ডক্টর কিছু মেডিসিন লিখে দিল। রাজু মেডিসিন কিনতে চলে গেল। রাকিবের সাথে নদী, আয়নের আম্মু, আতিয়া আয়নের পাশে বসে থাকলো। ওদিকে রাজুকে ওর আব্বু ফোন দিলে রাজু বলল, আব্বু, আমি আয়ানের জন্য মেডিসিন কিনতে যাচ্ছি, পরে কথা বলবো। আয়নের কি হয়েছে? ও কি রুম থেকে বের হয়েছে? আয়ান অজ্ঞান হয়ে পড়ে গেছিল, হয়তো চেয়ারে কানের সাথে লেগে মাথা একটু কেটে গেছে, আর না খেয়ে থাকায় শরীর অনেক দুর্বল আর অনেক জ্বর। বলিস কি? কোন হসপিটালে আছে? রাজু নাম বলে কল কেটে দিল। নদীর আব্বুর কথা শুনে রাহেলা বেগম বলল, আয়নের কি হয়েছে? রাহেলা বেগমের কথা শুনে নদীর আব্বু সব খুলে বলে। রাহেলা বেগমের যাওয়ার জন্য পাগলামি করতে থাকে। আয়নের সৎ আব্বু বলে, রাহেলা, পাগলামি করবে না। আয়ান তোমাকে সহ্য করতে পারছে না, বোঝার চেষ্টা করো। ও তোমাকে দেখলে আরো অসুস্থ হয়ে পড়বে, উত্তেজিত হয়ে যাবে। বোঝার চেষ্টা করো। আমি কি করলে ওই আমাকে ক্ষমা করে দেবে? আম্মু, সত্যি করে একটা কথা বলবে? আয়নার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? আমার কেন যেন মনে হয় আয়নার সাথে শত্রুতার সম্পর্ক না, অন্য কোনো সম্পর্ক আছে। আর সেদিন আয়ান বলল আপনাকে আয়নার আব্বু ভালোবেসে জীবনে ভুল করেছিল। হ্যাঁ আছি। আয়ান আমার সন্তান। আয়ানের যে জঘন্য মাটা, আমি সেই মানুষ যে মা বাবার কথা শুনে সন্তান স্বামীকে ছেড়ে দিয়েছিলাম। কথাগুলো বলেই রাহেলা বেগম কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। সবাই অবাক হয়ে গেল। এদিকে আয়ান বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু, আমাকে ছেড়ে যেও না আব্বু, আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না আব্বু, থাকতে পারছি না। আমাকে তোমার সাথে নিয়ে চলো আব্বু, আমাকে একা রেখে যেও না আব্বু, যেও না। ও বাবু, যেও না। ঘুমের ভিতর হুড় হুড় করে কান্না করতে লাগলো। আয়নের আম্মু হাত ধরলো। নদী আয়নের আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করব? জানি এখন বলা ঠিক না, তারপরেও জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হচ্ছে। বড় আম্মুর সাথে আপনাদের কি আগে থেকে কোনো কানেকশন আছে, নাকি আয়ন বড় আম্মুকে এত ঘৃণা করে কেন? তোমার বড় আম্মুকে আয়ান ঘৃণা করে না। কি বলছেন? আম্মুকে কে তো ওই সহ্যই করতে পারে না, আর আপনি বলছেন ওই ঘৃণা করে না? তোমার বড় আম্মুকে আয়ান ঘৃণা করে না। জন্মদাত্রীকে কি কেউ ঘৃণা করতে পারে? রাগ অভিমান থেকে অনেক কিছুই বলে দেওয়া যায়, বাট ঘৃণা করা সম্ভব নয়। মানে তোমার বড় মা আয়ানের আসল মা, আমি আয়ানের সৎ মা। আয়নের আম্মুর কথা শুনে নদীর কয়েক পা পিছিয়ে গেল। রাজু দরজায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি বাট, আম্মু তো কখনোই কাউকে বলে নাই, আর আয়ান তো কখনোই এটা প্রকাশও করে নাই। আপনারা তো বলেননি কেন? আয়ান তাকে মা হিসেবে পরিচয় দিতে চায় না, তাই সবসময় লুকিয়ে গেছে। যাই হোক, আয়ান যেন জানতে পারে না আমি তোমাদের ওটা বলে দিয়েছি। আমি তো ভাবতেই পারছি না আয়ান তাহলে এতটা কষ্ট বুকের ভেতরে লুকিয়ে রেখেছে। নিজের মায়ের সাথে এত বড় শত্রুতা। নিজের মাকে কখনো মা বলতে পারে নাই। নিজের জন্মদাত্রী মা বারবার আঘাত করে গেছে, সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। সত্যি আয়নকে স্যালুট দিতে ইচ্ছে করছে। আয়নের জায়গায় আমি থাকলে কবেই আত্মহত্যা করতাম। না বাবা, এসব বলতে হয় না। আর কিছু বলার আগেই নদীর আব্বু আম্মু রূপা চলে আসলো। আয়নের অনেকক্ষণ পর জ্ঞান ফিরে। সবাই দেখে কিছু বলল না। আয়নকে নিয়ে সবাই বাসায় চলে গেল। কয়েকদিন আয়ন চুপচাপ থাকার পর হঠাৎ একদিন আয়ন রেডি হয়ে বের হলে আয়নের আম্মু বলল, আয়ন একজনের উপরে রাগ করে সবাইকে কষ্ট কেন দিস? তোর শ্বশুর শাশুড়ি সবাই তোর জন্য মন খারাপ করে। আম্মু, ওই মহিলার সামনে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। রাকিবের আঙ্কেলের অফিসে আয়ন ইন্টারভিউ দিতে গেলে আয়নের জবটা হয়ে যায়। আয়ন তার মাকে বলে, আম্মু, আমি জব পেয়ে গেছি। কিসের জব করস? রাকিবের আঙ্কেল জবটা দিয়েছে। আচ্ছা। আয়ন ক্রেডিট কার্ড নিয়ে এসে আয়নের আম্মুর হাতে দিয়ে বলল, এখন থেকে আর তুমি কোনো কাজ করবে না, যত খরচ এখান থেকে করবে। তোদের ভবিষ্যৎ লাগবে, এসব রেখে দে।
তখনকার ব্যাপার তো তখন দেখা যাবে আম্মু। তোমাকে যা বলি তাই করো। আর আম্মু, এই শাড়িটা তোমার আর বোনের জন্যই 3 পিস কিনেছিলাম, বাট অনেক প্রশ্ন করবে দেখে দেই নাই। অনেক বড় হবা। আমার বৌমার জন্য কিছু কিনেছো? ওনাকে পায়েল কিনে দিয়েছিলাম, উনি এগুলো চয়েস করে দিয়েছেন। বৌমা জানে? হুম। ওকে, যা তাহলে। আতিয়া রেডি হতে লাগলো। আয়ন চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। আতিয়া বের হলে 10 কেজি মিষ্টি কিনে আয়ন আতিয়া বের হয়ে গেল। নদীদের বাসার সামনে গিয়ে নেমে ভাড়া দিয়ে দুজন ভিতরে ঢুকলো। সদর দরজা দিয়ে নক করে দরজা খুলে দিল। রাজু হঠাৎ করে পিছন থেকে রাইমা তার স্বামী এসে পড়ল। আয়ান, কেমন আছো? আয়ান পিছনে ঘুরে মুখে হাসি রেখে বলে, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আয়ান, সরি। আপনার ওটা কি হলো? আর সবার সামনে কি যাতা বলছেন? আমি আমার স্বামীকে সবকিছু বলে দিয়েছি। মানে কি? আপনি কি বোঝাতে চান? এই শোনেন, আপনাকে আর ওই ম্যামকে আমি ঘৃণা করি, বুঝতে পারছেন? আমি ঘৃণা করতে শিখে গেছি। জাস্ট আই হেট ইউ। আয়নের কথা শুনে রাইমার চোখে পানি টলমল করতে লাগলো। রাইমা নিজের মুখে হাসি টেনে বলল, ধন্যবাদ। আমিও চাই তুমি আমাকে ঘৃণা করো। ও হ্যাঁ, কংগ্রেটস। আমি শুনলাম তুমি বাবা হতে চলেছো। ভালো হয়েছে, আমিও মা হতে চলেছি। অভিনন্দন। কি ভাবি, আপনিও মা হতে চলেছেন? আমি আপনাকে বললাম আর আপনি আমাকে বললেনও না। আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট তোমারটা শুনে আমি নিজেই অনেকটা খুশি হয়ে গেছি। নদী, আমাদের ছেলে মেয়ে হইলে আমরা বিয়ান বিয়ান হব, কি বলো? বাহ, তাহলে অনেক ভালো হবে। রাহিলা বেগম কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। নদীর আম্মু বলে, অনেক কথা হয়েছে নদী, আয়ানকে নিয়ে রুমে যা। আর আতিয়া, তুমি তোমার রুমে যাও। নদীর সাথে আয়ান রুমে যেতে লাগলো। রাইমা আয়ান চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাহিলা বেগম বলে উঠল, আয়ানের সাথে তোমার কি সম্পর্ক? কিছু না আম্মু। কি লুকাচ্ছ? আয়ান তোমাকে কেন ঘৃণা করে? আপনি যেমন আয়নের প্রিয় ছিলেন তেমনি আমিও ছিলাম। আপনি যেমন কাজ করছেন আমিও তার সাথে নাটক করে গিয়েছি, তার সাথে গেম খেলেছি। রাইমা কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আর রুমে ঢুকতেই আয়নকে নদী বলল, রাইমা ভাবি তোমার এক্স গার্লফ্রেন্ড, তাই না? তোমার রুম পরিষ্কার করতে গিয়ে ডায়েরি থেকে ভাবির ছবি পেয়েছিলাম। যখন ডায়েরি পড়ি তখন সব জানতে পারি। আমি এটাও জানি তুমি বড় আম্মুকে অনেক ভালোবাসো। আমি এখন 4 জনকে ভালোবাসি। 1 আমার আম্মু, 2 তুমি, আমার বোন, আর যে পৃথিবীতে আসে যাচ্ছে তাকে। এই 4 জন আমার সব, আর কেউ না। এটাও জানি তুমি আমাকে এখন অনেক ভালোবাসো। প্রথমে লোক দেখানো ভালোবাসা দেখাতে, যাই হোক, যাও ফ্রেশ হয়ে নাও। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলেই নদীর আম্মু খাবার দিয়ে চলে গেল। আয়ন সবার থেকে বিদায় নিয়ে আতিয়াকে নিয়ে চলে গেল। আয়ন বাসায় গিয়ে সোজা ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হলো আয়নের আম্মু। বললো আয়ান অফিস 2 দিনের জন্য ছুটি নিস তো, তোদের অনুষ্ঠান করা হবে। 3 দিন পর হোটেলে যেতে হবে, হোটেলে অনুষ্ঠান হবে। ও আচ্ছা। কথাটা বলেই চলে গেল। অফিস করে সন্ধ্যায় পাশে এসে নদীকে কল দিয়ে কথা বলতে লাগলো। 3 দিন পর সকালে উঠে সবাই হোটেলে চলে গেল। রাজু বর্ষে যেয়ে চলে গেল। রাকিব এসে কানে কানে বলে, শালা বাসার ঘরে কি করবি, তার থেকে আমাদের সাথে আড্ডা দিস। ফালতু সর। যাক বাবা, ফালতু হয়ে গেলাম। ভালো কথা বললেও কোনো দাম নেই। রাকিব চলে গেল। রাজু আর দুজনের পাশে বসে থেকে নতুন করে আবার বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে সবার সাথে কৌশল বিনিময় করে আয়ান বাসর ঘরে নিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম বেবিজান। নদী কোনো কথা না বলে খাটে বসে থাকলো। আয়ান নদীর পাশে বসে বলল, কি ব্যাপার বাবু, রাগ করছো নাকি? ওলে ওলে দেখি আমার বাবুটা কত রাগ করেছে। আয়ান কথাটি বলে যে নদীর ঘুমটা তুলে কিস করতে যাবে, সাথে সাথে আয়ান ভ্যাবাচেকা খেয়ে গেল। সবে খিলখিল করে হেসে বের হলো পর্দার আড়াল থেকে। আয়ানের ভ্রু কুচকে তাকিয়ে বলল, আরে বউ কথায়, নতুন জিনিস, আহ কি মজা, পুরনোটা দিয়ে কোনো লাভ নাই। আর নদীর কাজিনের হাত ধরতে মেয়ে বলে, না না ভাইয়া, ছাড়েন আমাকে। এইসব আপুদের প্ল্যান। শিট, আমাকে জোর করে এখানে বসিয়ে দিয়েছে। আরে দিয়েছে দিয়েছে, আসো বাসরটা করে নেই।
এই ফাজিল, ওর হাত ছাড়ো। নদীর কণ্ঠ শুনে সাথে সাথে হাত ছেড়ে দিল। নদীর দিকে তাকিয়ে বলল, সরি, মজা করছি তো। আর একবার এমন মজা করতে দেখলে না খবর আছে তোমার। আর করবো না। আয়নের কথা বলার ধরন দেখে সবাই হাসতে লাগলো। সবাই ওদের একা রেখে চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিয়ে নদীর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। কি আর করবো, বাসে তো আগেই করেছি। চলো দুজন মিলে চাঁদ দেখি। আয়ান, আজকে তোমার থেকে একটা জিনিস চাইবো, দিবে? কি চাও বলো। আমাকে প্রমিস করো তুমি আমাকে দিবে। যা চাইবে। ওকে, প্রমিস করলাম, বলো। আয়ান, বড় আম্মুকে তুমি ক্ষমা করে দাও। বড় আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তুমি জানো না আম্মু তোমাকে কতটা ভালোবাসে। আমি জানি সেটা। আর তোমার আব্বুর মৃত্যুতে বড় আম্মুকে দোষী বানানো বোকামি। আল্লাহ তাআলার মৃত্যু হয়তো ওইভাবেই রেখেছিলেন, তাই হয়েছে। আর তোমার কি মনে হয় না আম্মু তোমার আব্বুকে ভালোবাসে? তোমার আব্বুকে আজও সে অনেক ভালোবাসে। আমাকে বড় আব্বু সব বলেছে। বড় আব্বু বড় আম্মুকে বিয়ে করেছিল কারণ রূপার বড় ভাইয়ের একজন মায়ের দরকার ছিল, তাই তিনি তার সন্তানের জন্য বিয়ে করেছেন। আর বড় আম্মু নানুর জন্য বিয়ে করেছে। নানু আত্মহত্যার ব্ল্যাকমেল করেছিল। আয়ন সব কিছু শুনে কিছু না বলে খাটে ঘুমিয়ে গেল। নদী ডাকলে শুনল না। নদী ডেকে একপাশে শুয়ে পড়ল। 9 মাস পর সবাই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আয়ন পায়চারি করছে। বাচ্চার কান্নার শব্দ শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। নার্স বাচ্চা কোলে বের হলে আয়ন তাড়াতাড়ি করে কেবিনের ভিতরে ঢুকে নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আন্টি ঠিক আছো? কথা বলতে চাই না। এখনো রেগে থাকবে? বললাম না কথা বলতে চাই না। আয়ান সবাই কেবিনে ঢুকলো। সবাই এক এক করে বাচ্চাকে কোলে নিল। আয়নের আম্মু আয়নের কোলে বাবু দিয়ে বলল, আয়ন, সব রাগ ভুলে বাবুর নিজের দাদিমার কোলে দে না। উনি তোর ভয়ে কোলে নিতে গেলেও নিতে পারলো না। রাহেলা বেগমের দিকে তাকাতেই দেখে অসহায়ভাবে তাকিয়ে আছে। আয়ন বলে ওঠে, নিজের নাতিকে কোলে নেবে, সেখানে আবার আমার অনুমতি নিতে হবে কেন? তার নাতি সেই কোলে নেবে, এখানে আমি না করার কি? আয়নের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। রাহেলা বেগম দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল। সারা মুখে চুমু দিয়ে বলে, একদম বাবার মতো হয়েছে আয়ান। দেখ তোর আব্বুর মতো চোখগুলো হয়েছে। তাকিয়ে দেখে সত্যি ওর আব্বুর মতো চোখগুলো। আয়ন বলে ওঠে, আমার আব্বু তো হয়, আব্বুর মতো হবে না তো কার মতো হবে? রাহেলা বেগম বাচ্চাটার সাথে কথা বলতে লাগলো। রাহেলা বেগমকে এভাবে খুশি দেখে আয়নের নানু এসে বাবুকে কোলে তুলে নিল। আয়নের সামনে এসে ক্ষমা চেয়ে নিলে আয়ন বলে, আমি আপনার উপরে রেগে নাই, আপনি প্লিজ ক্ষমা চাইবেন না। নদীর পাশে বসলে সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাচ্চাটা নদীর কোলে দিয়ে চলে গেল। রাইমা বাচ্চা কোলে নিয়ে ভিতরে ঢুকতেই আয়ন বলে, তুমি আমার ব্যান হইতে পারবা না, তোমারও ছেলে আমারও মেয়ে ছেলে। সমস্যা নেই, আরও ছেলে মেয়ে তো হবে, তখন ওর একটার সাথে বিয়ে দিলেই হয়ে যাবে। রাইমার কথা শুনে 3 জন হেসে ফেলল। আয়ান রাইমার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাইমা আয়নের ছেলেকে কোলে নিয়ে বলে, বাবার মতোই তো হয়েছে দেখছি, হাত পাও বাপের মতো খালি রেগে যায়। ওই আমি রেগে যাই নাকি? তুমি বাবা কখনোই মায়ের মতো হবে না, বুঝলে? তোমার আম্মু একটা শাকচুন্নি। কথাটা বলেই জিহ্বাই কামড় দিলে রাইমা রেগে গেলে আবারও শান্ত হয়ে বলে, কিছু কইলে? না। রাইমা ভেঙচি দিয়ে চলে গেল। আয়নের কোল থেকে রাইমার ছেলেকেও ও কোলে নিয়ে চলে গেল। আয়ান নদীর পাশে বসে পড়ল। এখনো রেগে থাকবে নদী? কিছু না বলে সোজা আয়নের মাথার পিছন ধরে ঠোঁট বসিয়ে দিল। আয়ন মুচকি হেসে দিল।